আজকে পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা হলো। আশা করি তোমরা সবাই দেখেছো। তো এই বাজেটে অনেক কিছু আছে। তো এত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করছি না। আমি মেইন কয়েকটা হাইলাইটস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আ যেটা যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কাজে লাগবে। তাদেরকে উদ্দেশ্য করেই ভিডিওটা বানানো আরকি। তো আপকামিং তোমাদের যে এক্সামগুলো হবে তার তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কিরকম হওয়া উচিত, বা এতদিন তোমরা যেভাবে পড়ছিলে সেই প্রিপারেশন কি তোমাদের এখন কোনো কাজে লাগবে, বা স্ট্র্যাটেজিতে কি কি চেঞ্জ আনতে হবে, সেই সমস্ত নিয়েই আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমে দু একটা হাইলাইটস তো আমি বলে রাখি যে 20% ডি অ্যানাউন্স করা হয়েছে। তো সেটা অক্টোবর থেকে মোস্ট প্রবাবলি পাওয়া যাবে। তো এটা তো গেল যারা ইন সার্ভিস, অর্থাৎ যারা চাকরি করছে। কিন্তু যারা অ্যাসপিরেন্ট, যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য কি আছে বাজেটে? তাদের জন্য একটা বড় খবর হচ্ছে 1,00,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে প্রায় 1,00,000 রিক্রুটমেন্ট হবে। এবার যেমন পুলিশে বলেছে 20,000 রিক্রুটমেন্ট হবে, 50,000 শিক্ষক রিক্রুটমেন্ট হবে। তো এরকম করে 1,00,000 রিক্রুটমেন্ট হবে বিভিন্ন জায়গাতে। তো এটা একটা সত্যি ভালো খবর, কারণ বিগত বেশ কিছু বছর ধরে রিক্রুটমেন্ট প্রায় বন্ধ হয়েছিল। তোমরা সবাই জানো WBCS পরপর দুবার হয়নি 24-25-এ। তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা একটা ভালো খবর। কিন্তু এর সঙ্গে আবার একটা খারাপ খবরও আছে। খারাপ মানে ছেলেদের জন্য অবশ্যই। যে 33% রিজার্ভেশন হচ্ছে মেয়েদের জন্য। তো নো ডাউট মেয়েদের জন্য এটা একটা সুখবর। অনেকটাই রিজার্ভেশন পাচ্ছে, কিন্তু ছেলেদের জন্য একটা দুঃখের খবর, কারণ তাদের সিট কমে যাচ্ছে। তো জানি না এটা কেন করা হয়েছে, তো এটা ছেলেরা রেগে যাবে, এটাই খুব স্বাভাবিক। তো জানি না কেন করা হয়েছে। ছেলেদের জন্য কিছু করলে মনে হয় ভালো হতো মেয়েদের সঙ্গে। যাই হোক, আগেও ছেলেদের জন্য আলাদা কোনো রিজার্ভেশন ছিল না, এখনো নেই, ভবিষ্যতে হয়তো থাকবে না। তবে এটা নিয়ে আমি এই কন্ট্রোভার্সির মধ্যে আমি যাচ্ছি না। যা হয়েছে নিশ্চয়ই আমি ধরে নিলাম কিছু একটা ভালো ভেবেই করা হয়েছে। তো যাই হোক, তো মোদ্দা কথা হচ্ছে এটাই যে ছেলেদের চাপ আরো বেড়ে গেল। হ্যাঁ, প্রিপারেশন তোমরা যেভাবে নিচ্ছিলে আরো ভালো করে নিতে হবে, কারণ তোমাদের যেহেতু মেয়েদের রিজার্ভেশন 33%, তো সেদিক থেকে কিন্তু ছেলেদের নাম্বার অফ সিটস কমবে। তো তার ফলে তোমাদের কিন্তু আরো ভালো করে পড়াশোনা করতে হবে। সোজা কথা হচ্ছে এটাই। তো কারণ যেটা অ্যানাউন্স করে দিয়েছে সেটা তো আর চেঞ্জ হবে না। তো এটা নিয়ে খুব বেশি ভেবেও তোমাদের কোনো লাভ হবে না, কেন এর কোনো তোমরা সলিউশন পাবে না। যত বেশি ভাববে তত ফ্রাস্ট্রেটেড হবে, তত মন খারাপ হবে, এবং পড়াশোনার প্রতি ইচ্ছাটা নষ্ট হবে। তার ফলে কি হবে, আলটিমেটলি চাকরি পাওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু কমে যাবে। তাই সবাইকে বলবো এসব না ভেবে মন দিয়ে পড়ো। এবার 33% যে মেয়েদের জন্য হয়েছে, তো যারা ফিমেল ক্যান্ডিডেট তাদেরকেও বলবো এটা একদম ভেবো না যে আমাদের জন্য 33% রিজার্ভেশন হয়েছে মানে আমার চাকরি পাওয়াটা একদম খুব সহজ হয়ে গেল। ব্যাপারটা এরকমও নয়, কারণ ফিমেল ক্যান্ডিডেটদের সংখ্যাও কম নয়, প্রচুর আছে ফিমেল ক্যান্ডিডেট, এবং প্রচুর ভালো ভালো ক্যান্ডিডেটও আছে। তো কম্পিটিশন সেখানেও থাকবে, কিন্তু হ্যাঁ, হতে পারে রিজার্ভেশনের জন্য কিছুটা সুবিধা হবে অবশ্যই, কিন্তু কম্পিটিশন ছেলেদেরও যেমন থাকবে মেয়েদেরও অবশ্যই তেমন থাকবে। তো চাকরি তারাই পাবে যারা অ্যাকচুয়ালি এলিজিবল। তো এই রিজার্ভেশন কত কি পার্সেন্ট অমুক, এগুলো সব ভুলে যাও। এগুলো ভুলে প্রিপারেশন নাও, কারণ একটা কথা তোমাদের সবাইকে বলবো, এটা ভাবো যে বিগত বেশ কিছু বছর ধরে পরীক্ষার কি অবস্থা ছিল। প্রপার রিক্রুটমেন্ট ছিল না, তারপরে তোমার করাপশন ছিল। হুম একটা পরীক্ষা হয়ে তার রেজাল্টও আউট হয়নি, এরকমও পরীক্ষা হয়ে আছে, কত পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। তো এইরকম একটা খুব বাজে অবস্থা থেকে আস্তে আস্তে কিন্তু আমরা উঠে আসছি। তো আলটিমেটলি পরীক্ষাটা হচ্ছে, এইটা ভাবো যে পরীক্ষাটা হবে, রিক্রুটমেন্ট হবে। হয়তো হ্যাঁ, এটা আবার কেউ ভাববে না যে এই যে 1,00,000 ভ্যাকেন্সি 1 বছরের মধ্যে নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু আস্তে আস্তে, আমার যেটা মনে হয়, অল্প অল্প করে রিক্রুটমেন্ট হবে, বাট প্রত্যেক বছর পরীক্ষা হবে। এইভাবে হয়তো 3 বছর, 4 বছর বা 5 বছরে ভ্যাকেন্সিটাকে ফিল আপ করা হবে। তো যেমন যেরকম রিক্রুটমেন্ট মানে রিকোয়ারমেন্ট থাকবে। তো এতে একটা সুবিধা হবে কি, তোমরা রেগুলার পরীক্ষা হলে তোমাদের পড়াশোনার যে মোটিভেশন, পড়াশোনার যে ইচ্ছা, সেই এন্থুটাও কিন্তু তোমাদের থাকবে, যেটা হওয়ার দরকার। এভরি ইয়ার হোক, কম ভ্যাকেন্সি থাক, কিন্তু এভরি ইয়ার পরীক্ষাটা হোক, এটাই দরকার ছিল, যেটা বিগত কিছু বছর ধরে হয়নি।
তো এইটা ভেবে তোমরা পড়াশোনা করো যে আলটিমেটলি পরীক্ষাগুলো এবার হবে, এবং পরীক্ষার যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কিরকম হবে সেটা তোমরা ডব্লিউবিসিএস থেকে বুঝতে পেরেছো। আহ, তো এবছর যারা ডব্লিউবিসিএস দিয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পড়াশোনা যারা ঠিকঠাকভাবে করবে তারাই কিন্তু চাকরি পাবে। তো শুধু এই নোট মুখস্থ করে আর চাকরি হবে না। তো তার জন্য প্রত্যেককে বলবো, ছেলে মেয়ে প্রত্যেককে বলবো, পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, দেখবে ঠিক তোমরা একটা না একটা চাকরি ঠিক পাবে। এইবার আসি আমি প্রিপারেশন স্ট্র্যাটেজির ব্যাপারে, যে এতদিন কি হয়েছিল যে কোনো পরীক্ষা ঠিক ছিল না, পরীক্ষাগুলো মানে ভীষণ রকমভাবে ইররেগুলার ছিল। একটা পরীক্ষা একবার হলে তারপরে নেক্সট কবে হবে কেউ জানতো না, কত পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। এসএলএসটির অবস্থা তো আরো করুণ ছিল, আমি বাদ দিলাম। তো তার ফলে কি হতো যে এসএলএসটি প্রিপারেশন যারা নিচ্ছিল তারা আবার ডব্লিউবিসিএস এর প্রিপারেশনও নিচ্ছিল, কারণ এসএলএসটি রেগুলার হচ্ছিল না। এবং আমি আমার স্টুডেন্টদেরও আমি সাজেস্ট করতাম, বা কেউ যদি আমার থেকে সাজেশন চাইতো তাদেরকে আমরা বলতাম যে হ্যাঁ, আমি বলতাম যে পিএসসি প্রিপারেশন নাও, কারণ এসএলএসটির কোনো ভরসা নেই, কবে হবে কিভাবে হবে কিছু কোনো ঠিক নেই। তো এতদিন বসে সময় নষ্ট করার কোনো মানে হয় না। সো অন্য এক্সামের দিকে তুমি কনসেন্ট্রেট করো। এতদিন এইভাবেই সবকিছু চলছিল। ইভেন তোমরা যদি একটু ভালো করে সার্ভে করে দেখো তাহলেও দেখবে অন্তত অন্তত একটা ভালো রকম পার্সেন্টেজ এসএলএসটির ক্যান্ডিডেট তারা কিন্তু পিএসসির পরীক্ষা দিচ্ছে। তো এইবার যদি পরীক্ষাগুলো রেগুলার হয়, আমি ধরে নিলাম আমাদের গভর্নমেন্ট যা কমিটমেন্ট দিয়েছে সেই সমস্ত কমিটমেন্ট রাখবেন। তো সেক্ষেত্রে যদি পরীক্ষাগুলো হয়, শুধু ডব্লিউবিসিএস হবে না, শুধু মিসলেনিয়াস হবে না, সমস্ত পরীক্ষা, রাজ্য সরকারের সমস্ত পরীক্ষাগুলোই আবার হবে, কারণ হিউজ ভ্যাকেন্সি আছে, হিউজ ভ্যাকেন্সি। তো স্কুলেও প্রচুর ভ্যাকেন্সি আছে, তার মানে স্কুলের পরীক্ষাগুলো হবে, এসএলএসটি, আপার প্রাইমারি, প্রাইমারি, এই সমস্ত পরীক্ষাগুলো হবে। তো এইবার আমাদের সময় এসছে প্রিপারেশন স্ট্র্যাটেজিটাকে একটু চেঞ্জ করার। মানে ইউ হ্যাভ টু বি ফোকাসড। এবার কিন্তু একটা দিকে কনসেন্ট্রেট করতে হবে আমাদের। মানে এতদিন তোমরা যেটা করছিলে যে হাতের সামনে যা পরীক্ষা আছে আমি সব দিয়ে দিচ্ছি, এইবার কিন্তু এইটা করলে হবে না। কেন হবে না আমি বলে দিই। এই যে বললাম পরীক্ষা যদি রেগুলার হয় তো হয়তো নাম্বার অফ ভ্যাকেন্সি কম থাকবে, কিন্তু কম্পিটিশনও বাড়বে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যদি 7th পে কমিশন বসে যায়, তারপরে তোমার যে ডিএটা পেন্ডিং আছে সমস্ত ডিএটা যদি পাওয়া যায়, তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের স্যালারি সেরকম কোনো ডিফারেন্স থাকবে না। তার ফলে পশ্চিমবঙ্গের যে ক্যান্ডিডেটরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছিল তাদের মধ্যে কিন্তু অনেকেই আবার স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলো দেবে, আবার ফিরে আসবে। ঠিক আছে, কারণ স্টেট গভর্নমেন্টের চাকরি আমার স্টেটের মধ্যেই থাকবো, যদি আমার স্যালারির সেরকম ডিফারেন্স না থাকে তাহলে আমি আর সেন্ট্রালে গিয়ে কী করবো। এবং সেন্ট্রালের পরীক্ষাও যথেষ্ট কম্পিটিশন বেশি, অল ইন্ডিয়া বেসিস যে এক্সামগুলো হয়, তো সেখানে কিন্তু কম্পিটিশন বাড়বে। কারণ যারা সেন্ট্রালের প্রিপারেশন নিচ্ছে তোমরা সবাই জানো যে ম্যাথ, জিআই, ইংলিশ তাদের যথেষ্ট স্ট্রং। তো সেই জায়গায় কিন্তু একটা টাফ কম্পিটিশন তৈরি হবে। তো সেই জন্য তোমাদের পড়াশোনাটাকে একটুখানি মানে স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করতে হবে। কীরকম চেঞ্জ করতে হবে? ধরে নিলাম কোনো একটা এসএলএসটির ক্যান্ডিডেট, সে হয়তো স্কুল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছে, তার মাস্টার্স করা আছে, বিএড করা আছে। এবার যেহেতু পরীক্ষা হচ্ছিল না, সে প্যারালালি বিসিএস বা পিএসসির অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। আগে এটা হতো, এখন কি সমস্যাটা হবে, যেহেতু কম্পিটিশন বাড়ছে, কোয়েশ্চেন আরো টাফ হবে, তাই কোনো পরীক্ষায় যদি তোমাকে ক্র্যাক করতে হয়, সেটা গ্রুপ ডির পরীক্ষা হোক, এসএলএসটি হোক, ডব্লিউবিসিএস হোক, যে কোনো কিছু হোক, তোমাকে খুব ফোকাসড ভাবে পড়তে হবে। মানে ওই পরীক্ষাটাতেই তোমাকে পুরো সময়টা দিতে হবে। তুমি যদি ভাবো আমি এমন দুটো পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি যে দুটো সিলেবাসের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, আমি এটাই বলতে চাইছি যে ওইটা করবে না। তাতে কি হবে, না তোমার এদিকের পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন হবে, না ওদিকের জন্য হবে, মানে আলটিমেটলি তুমি কোনোটাতেই ঠিকঠাক করে রেজাল্ট করতে পারবে না। হ্যাঁ, আবার কিছু এক্সেপশন থাকেই, কিছু এক্সট্রাঅর্ডিনারি ক্যান্ডিডেট থাকবে, বা তোমার মধ্যে খুব কনফিডেন্স আছে যে হ্যাঁ তুমি পারবে, দেন ইউ ক্যান ডু ইট। বাট আমি ইন জেনারেল বলছি, যদি তোমাকে চাকরি পেতে হয় একটা পরীক্ষার দিকে, মানে একটা সিলেবাসকে ধরো পড়তে হবে। আমি একটা পরীক্ষা বলতে ধরো যে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছে সে কিন্তু ক্লার্কশিপ বা তোমার পিএসসির অন্যান্য পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে পারবে, কিন্তু সে এসএলএসটি ক্র্যাক করতে পারবে না। আবার যে এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছে সে কিন্তু ডব্লিউবিসিএস ক্র্যাক করতে পারবে না, কারণ দুটো সিলেবাসের মধ্যে কোনো মিল নেই। ঠিক আছে, তো এবার তুমি যদি হাফ হাফ করে দুটো পড়ো না, তো আলটিমেটলি কোনোটার প্রিপারেশনই তোমার কমপ্লিট হবে না।
তো সেই জন্য যে ভাবছো যে এসএলএসটির জন্য পড়বে, সে এসএলএসটিটার উপরই কনসেন্ট্রেট করো। তাকে বলবো আর তুমি ডাব্লিউবিসিএস এর দিকে এসো না। আর যে ভাবছো, অনেকেই ক্যান্ডিডেট আছো যারা ধরো এসএলএসটির ক্যান্ডিডেট, যাদের বিএড করা আছে, মাস্টার্স করা আছে, কিন্তু দীর্ঘদিন এসএলএসটি না হওয়ার জন্য তুমি ধরো 3-4 বছর ধরে কন্টিনিউ ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, তোমার কিন্তু পিএসসির প্রিপারেশন অনেক স্ট্রং হয়ে গেছে। তো তাকে বলবো আর এসএলএসটির দিকে গিয়ে লাভ নেই। কারণ তুমি মানে তোমার ডাব্লিউবিসিএস বা পিএসসি পরীক্ষায় চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এসএলএসটির জন্য পড়তে গেলে তোমাকে আবার নতুন করে পড়া শুরু করতে হবে, তাতে তোমার কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা হ্যাম্পার হবে। কিন্তু তুমি অলরেডি পিএসসির জন্য তৈরি আছো, 2-3 বছর ধরে পড়েছো, তো তোমার আর ওদিকে যাওয়ার দরকার নেই, তুমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটাই ভালো করে নাও, তাহলে দেখবে তুমি সাকসেসটা অনেক আগে পাবে। কিন্তু একটাই সমস্যা, আমরা লোভ সামলাতে পারি না। যখন যে পরীক্ষায় একটা হিউজ ভ্যাকেন্সি আসছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেই পরীক্ষার দিকে দৌড়াচ্ছি। আমি জানি না যে আমি আলটিমেটলি পাবো কিনা, কারণ আমার সিলেবাসটা কমপ্লিট নেই। আর অল্প সময়ের মধ্যে আমি সিলেবাসটা শেষ করতে পারবো না। এবার যদি কেউ ভেবে থাকো যে 2025-এ যেরকম এসএলএসটির কোয়েশ্চেন এসছে, এই 26 বা 27-এ যে পরীক্ষা হবে সেখানেও সেরকমই কোয়েশ্চেন আসবে, তাহলে কিন্তু ভুল ভাবছো। নতুন যে এক্সাম হবে সে তার কোয়েশ্চেন কিন্তু অনেক টাফ হবে, এবং সেই পরীক্ষায় যদি তুমি মানে পাশ করতে হয় তোমাদের, তাহলে যথেষ্ট পড়াশোনা করতে হবে, টেক্সটগুলো ধরে ধরে পড়তে হবে, তবে গিয়ে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে। কারণ এবারে ইন্টারভিউর ইম্পর্টেন্স কমছে, মার্কস কমছে, রিটেনের মার্কস বাড়ছে, তার মানে রিটেনে খুব ভালো করে পড়তে হবে। আর ম্যাক্সিমাম সাবজেক্টেই আমাদের অন্য পরীক্ষায় খুব একটা বেশি কাজে লাগে না। মানে এসএলএসটি প্রিপারেশন নিলে, আমি ইংলিশের কথা যদি বলি, ইংলিশে আমরা ম্যাক্সিমাম লিটারেচার, তো সেই লিটারেচার আমাদের অন্যান্য পরীক্ষা খুব একটা কাজে লাগে না, খুব একটা কেন, লাগেই না। তো একটা পরীক্ষা প্রিপারেশন আর একটা পরীক্ষাকে কোনোভাবে হেল্প করছে না, ঠিক আছে? তো সেই জন্য এটা তোমরা নিজেরা ডিসাইড করো, এখনই ডিসাইড করতে হবে তোমাদের যে কোন এক্সামটাকে তোমরা চুজ করবে। এটা কিন্তু আমি বলে দিতে পারি না যে এই এসএলএসটি দাও বা ডাব্লিউবিসিএস দাও, কারণ এটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি নিজে ভালো বুঝবে যে তোমার কোন পরীক্ষার জন্য প্রিপারেশন স্ট্রং, যে পরীক্ষার জন্য তুমি কমফোর্টেবল বা মনে হচ্ছে যে হ্যাঁ আমার এই প্রিপারেশনটা ভালো আছে, তুমি ওই পরীক্ষাটার জন্যই তৈরি হও, অন্য পরীক্ষার দিকে আর এসো না, ঠিক আছে? কারণ একটা গোল্ডেন অপরচুনিটি তোমাদের কাছে আসছে। এতদিন যে একটা খারাপ সময় যাচ্ছিল, সেই খারাপ সময়টা আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং ভালো সময় আসছে। আলটিমেটলি রিক্রুটমেন্ট গুলো হচ্ছে, এবার হবে। তো এই সময়টাকে আর নষ্ট করা যাবে না। তাই সবাইকে বলবো, একটা স্ট্র্যাটেজি ঠিক করো, একটা দিকে ফোকাসড হও, নিজের গোলটাকে ফিক্সড করো, দিয়ে পড়াশোনা করো। হ্যাপাজার্ডলি একবার এটা একবার ওটা করো না, কারণ ওটা করলে আলটিমেটলি কোনোটাই ঠিকঠাক করে হবে না। যারা ভাবছো যে আমি শুধুমাত্র এসএলএসটির জন্য আমি তৈরি হব, ওটাই আমার কমফর্ট জোন, কোনো অসুবিধা নেই, তুমি এসএলএসটির জন্য পড়ো। আজ না হোক 6 মাস পর, না হলে 8 মাস পরও পরীক্ষা হবে, আর একটা সিলেবাস শেষ করতেও তোমার মিনিমাম 7-8 মাস সময় লাগবে। তো সেটা পড়ো, মন দিয়ে পড়ো। আর যে মনে করছো না আবার নতুন করে এসএলএসটি পড়তে ভালো লাগছে না, বা আবার নতুন করে পড়তে হবে, বা অনেকে থাকে যে এতদিন ধরে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিয়ে বা পিএসসি প্রিপারেশন নিয়ে তোমার জিকে, ম্যাথ এগুলো স্ট্রং হয়ে গেছে, তবে দেখবে তোমার মন চাইবে না যে আবার এই এসএলএসটির দিকে আসার। চাকরি সবার দরকার, এর জন্য হয়তো অনেকেই পরীক্ষা দেবে, কিন্তু নিজের মনের কথা শোনো যে তোমার মন কি বলছে, কোন দিকটাতে তুমি কমফোর্টেবল, দেখবে সেটা তুমি ভালো করে পড়াশোনা করতে পারবে। কারোর কথা শুনে এরকম প্রিপারেশন নেবে না, কারণ তোমার যদি পিএসসি প্রিপারেশন ভালো হয়ে থাকে, এবার কারোর কথা শুনে তুমি এসএলএসটির জন্য প্রিপারেশন স্টার্ট করলে, তোমার মনটা কিন্তু পিএসসির দিকে পড়ে থাকবে, কারণ তুমি 3-4 বছর ধরে অনেক পরিশ্রম করে নিজেকে তৈরি করেছো ওই পরীক্ষাটার জন্য। এবার ওই দুম করে ওই পরীক্ষাটার প্রিপারেশন ছেড়ে দিতে তোমার ভালো লাগবে না, তখন দেখবে এসএলএসটিও তুমি পড়তে পারছো না মন দিয়ে, আর পিএসসির কথাও ভুলতে পারছো না। তো আলটিমেটলি মানে মাঝপথে ঝুলে থাকবে। তো সেই জন্য বলবো, একটা গোল ফিক্সড করে, একটা এম ফিক্সড করে তোমরা এগো, প্রপার স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করো। তোমাদের যারা যে স্যারেদের কাছে তোমরা প্রিপারেশন নিচ্ছ, পড়ছো, তাদের থেকে সাজেশন নাও যে কিভাবে পড়বে। তো আমার যেটা মনে হলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা সবার মনে নাও হতে পারে, তবে তোমাদের যদি মনে হয় যে আমি দুটো প্যারালালি কন্টিনিউ করতে পারবো, তাহলে তোমরা করতেই পারো। তবে আমার যেটা মনে হয় একটা দিকে ফোকাস করাটাই ভালো, তাতে তোমরা সাকসেসটাও তাড়াতাড়ি পাবে। তো প্রত্যেককে অল দ্য বেস্ট। আপকামিং এক্সামগুলোর জন্য ভালো করে প্রিপারেশন নাও। আশা করছি তোমরা প্রত্যেকে সাকসেস পাবে। ভালো করে শুধু পড়াশোনাটা করো।